নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান সম্পূর্ণ আপনাদের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমরা কি করি? অবশ্যই আলোচনা করি, ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো ভালো নিশ্চয়ই, কিন্তু আপনাকে সমস্যায় ফেলেছে। তাহলে সেটা ভালো কি করে হলো? আসলে এই আলোচনাটার মধ্যে থেকে আপনি আপনার খারাপ সময়কে অতিক্রম করে ভালো সময়ে পৌঁছতে পারেন। সে কারণেই আমরা বলি এই অনুষ্ঠানটা আপনার জন্য খুব জরুরি অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান। তাই ভালো যে কোনো কিছুর সাথে থাকুন, তাতে আপনার ভালোই হবে। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যাতে আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, মনের মতন রেজাল্ট কোথাও পাচ্ছেন না, বা আপনাকে হয়তো অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে যাতে আপনি রাজি নন, আপনি চাইছেন অপারেশন ছাড়া ভালো থাকতে, আপনি চাইছেন খুব চটজলদি ভালো হতে, তাহলে আমাদের এই অনুষ্ঠান আপনার জন্য যথেষ্ট কাজের অনুষ্ঠান। এখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? এনবিপি তে যে কোনো ধরনের ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ভুগছেন এমন কোনো সমস্যার জন্য আপনি পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে সবটাই আপনার ইচ্ছের উপরে নির্ভর করছে। যদি আপনার মনে হয় এনবিপি অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই পারদর্শিতা রয়েছে যে আপনাকে আপনার সমস্যা থেকে বের করে আনতে পারে, তাহলে অবশ্যই এই অনুষ্ঠান আপনার জন্য। এবং এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেটা আপনার কাজের কথা। তো চলুন আজকে এরকম কিছু কাজের কথা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি, আপনাদের জন্য আলোচনা করি। তাই আপনাদের জন্য খুব জরুরি একটি বিষয় হচ্ছে অস্থির সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, উঠতে পারছি না, চলতে পারছি না। আগে শুনতাম শুধুমাত্র ঠাকুমা, জেঠিমা, দাদু এদের মুখে, কিন্তু বর্তমানে আপনার নিজের বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে অল্প বয়সে অর্থাৎ 30 ছুতে না ছুতে হয়তো এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই একেবারে 30 থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যাদের অস্থির সমস্যা রয়েছে বা অল্প বয়সে কোনো কারণে শুরু হয়েছে অস্থির সমস্যা, প্রত্যেকের জন্য আমরা আলোচনা করব। এবং যেহেতু ডক্টর এই হালদার আমাদের সাথে রয়েছেন এবং স্যারকে প্রচুর চেম্বার যেতে হয়, অ্যাটেন্ড করতে হয়, এবং সেখানে প্রচুর পেশেন্টের সাথে ভিজিট করতে হয়, তো সেখানে একটু জানতে চাইবো যে মূলত অস্থির সমস্যা নিয়ে কিরকম সংখ্যক পেশেন্ট এনবিপিতে আসেন এবং তাদের সাকসেস রেট বা কিরকম? অস্থির সমস্যা এখন চারিদিকেই অনেকটা পরিমাণ বেড়ে গেছে। কারণ হচ্ছে আগে দেখা যেত যে একটু বয়স বাড়লে সেখানে হয়তো 50-র কাছাকাছি গেলে সেখানে হাড়ের সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু এখন আমরা অনেক কম বয়সে পেশেন্ট পাচ্ছি। হয়তো 25 বছর, 30 বছর এরকম বয়সী অনেক পেশেন্ট আসছে এই হাড়ের সমস্যা নিয়ে। তার কারণ হচ্ছে আমাদের হাড়ের যেটা পুষ্টি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের মিনারেল আর তার সাথে সাথে ক্যালসিয়াম, এটার এখন একটু অভাব দেখা যাচ্ছে। কারণ আমরা দৈনন্দিন জীবনের যে খাবার দাবার আমরা খাচ্ছি, সেই খাবার দাবারের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিনারেলস, ক্যালসিয়াম এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা ইনটেক করছি না। আমরা ম্যাক্সিমাম ফাস্ট ফুডের দিকে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, আমাদের হাড় যেখানেতে একটা বয়স বাড়লে আমাদের হাড়ের মধ্যে পুষ্টিটা ধীরে ধীরে কমতে থাকে এবং ক্যালসিয়ামটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক কম বয়সেই আমাদের হাড়ের এই সমস্যা বাড়ছে, ক্যালসিয়াম আমাদের কম হচ্ছে এবং সেখান থেকে নানা রকম অস্থির সমস্যা, যেমন অস্টিওআর্থারাইটিস, তার সাথে সাথে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস, এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে এখন দেখা যাচ্ছে। আর অস্টিওআর্থারাইটিসের যেটা আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বয়স বাড়লেই আমাদের অস্টিওআর্থারাইটিসটা আসছে। তার একটা কারণ যেমন এই দিকটাও হলো, আর একটা কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ। অনেক সময় দেখা যায় যে আমরা কাজের মাধ্যমে থাকি বলে হয়তো আমাদের রেগুলারলি যে যোগাটা দরকার, যে আমাদের এক্সারসাইজটা দরকার, সেটা হয়তো করা হয় না। এর ফলে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে কারোর ওজন বাড়তে থাকে। যেহেতু আমাদের হাঁটু আমাদের গোটা শরীরের ভারটাকে বয়, তো সেখানেতে কিন্তু প্রথম এই হাড়ের অ্যাটাকটা হয়। কারণ হাড় যখনই আমাদের ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, মিনারেল কমে যাচ্ছে, যখন সেটা দুর্বল হচ্ছে, এবং যেহেতু আমাদের হাঁটুটা আমাদের গোটা শরীরের ওজনটাকে বয়ে নিয়ে যাচ্ছে, তো সেখানেতেই প্রথম এটার এফেক্ট হয়। কি হয় যে আমাদের হাঁটুর যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং এর ফলে দুটো হাঁটুর মধ্যিখানে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয়, প্রথম যখন স্টার্টিং হয় দেখা যায় যে হ্যাঁ একটু
হাঁটাচলা করতে গেলে একটু ব্যথা অনুভব হচ্ছে, পা ভাঁজ করে বসলে একটুখানি ব্যথা লাগছে, সিঁড়ি ভাঙতে গেলে ব্যথা অনুভব হচ্ছে। তো এটা একটা স্টার্টিং হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে স্টার্টিংয়ের যে লক্ষণগুলো থাকে সেটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করে দেখি না, এবং এর ফলে কি হয়, আমরা আমাদের যখনই ব্যথা হয় আমরা হয়তো ব্যথাটা কমানোর পেছনে ছুটি, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে কিছু একটা জিনিস আমরা ইনটেক করলাম, তার ফলে হয়তো ব্যথাটা আমার কমে গেল, আমরা ভাবি হয়তো রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু আবার কিছুদিন পর সেই জিনিসটা আবার ফেরত আসে এবং আবার আমরা কি করি, ব্যথাটা কমানোর দিকে যাই। তো এর ফলে কি হয়, আমাদের রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে অস্টিওআর্থারাইটিস এর অনেকগুলো স্টেজ আছে। যখন স্টার্টিং এটা সিমটম দেবে তখন এটা ফার্স্ট স্টেজ, যেখানে হয়তো যদি আমরা এক্স-রে করি দেখা যাবে যে ডিজেনারেটিভ চেঞ্জ, মানে হয়তো ওখানে সামান্য পরিমাণ ক্ষয় চালু হয়েছে। এই সময়টাতে যদি আমরা ঠিকঠাক মতো করে সিমটমগুলোকে ফলো করে আমরা এক্স-রে করে আমরা যদি ট্রিটমেন্টটা করে নিতে পারি, তাহলে কিন্তু এর যে ভয়ঙ্কর যে স্টেজগুলো আছে সেই জায়গাটায় কিন্তু যাবে না। তো শুরু হচ্ছে আমাদের একটা সাধারণ ক্ষয় দিয়ে, সেই ক্ষয়টা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেখান থেকে দেখা যাবে যে অস্টিওফাইটিক চেঞ্জ আসছে, মানে দুটো হাড়ের মধ্যিখান থেকে একটা হাড়ের ব্রাঞ্চ বেরোবে, সেখানেও কিন্তু খুব ব্যথা আরও বাড়বে, এবং সেখানে মাঝে মাঝে দেখা যাবে যে পিন ফোটার মতো একটা ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে গেলে খুবই প্রবলেম হচ্ছে, পা আস্তে আস্তে লক হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে ভাঁজ করা যাচ্ছে না। তো এইটা হচ্ছে একটা সেকেন্ড স্টেজ। এখানেও যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করি, পার্টিকুলারলি অস্টিওআর্থারাইটিসের ট্রিটমেন্ট যদি না করি, শুধু যদি ব্যথা কমানোর দিকে থাকে, তাহলে কিন্তু এটা স্টেজটা আরও বাড়তে থাকবে। এবং এর পরবর্তী স্টেজ যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়াতে কি হয় না, আমাদের মিনারেল আর ক্যালসিয়ামগুলো আরও কমতে থাকে। এর ফলে কি হয়, আমাদের হাড় খুবই উইক হয়ে পড়ে, সেখানেতে হয়তো একটু চোট আঘাত লাগলেই ব্যথাটা অনুভব হয় খুব বেশি, হাঁটতে গেলেও ব্যথা হবে, এমনকি অনেক সময় রেস্ট পজিশনে থাকলেও ব্যথা থাকবে। এই জায়গাটাতেও যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি, এর যেটা লাস্ট স্টেজ সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। এই স্টেজেতে কি হবে, আমাদের হাড়ের মধ্যে ছোট ছোট যেরকম আমাদের কাঠের মধ্যে ঘুণ ধরে, ঠিক সেরকম হাড়ের মধ্যে এরকম একটা পরিস্থিতি দেখা যাবে। এর ফলে কি হবে, হালকা চোট আঘাত যখনই লাগে, যেটাতে হয়তো আমাদের হাড় ভাঙার কথা নয়, সেই অল্প চোট আঘাতেও কিন্তু আমাদের হাড় ভেঙে যেতে পারে। তাহলে একটা সাধারণ স্টার্ট হলো একটা ব্যথা দিয়ে, সেই স্টেজটা থেকে বেড়ে বেড়ে একটা অস্টিওপোরোসিসের মতো স্টেজে গেল। এর এই ফার্স্ট স্টেজ থেকে লাস্ট স্টেজ যে যাচ্ছে, এর জন্য কিন্তু দায়ী আমরাই। যার কারণ হচ্ছে, আমরা যখন ব্যথাটা হচ্ছে তখন কিন্তু আমরা কি করছি, সেটাকে ঠিকঠাক মতো করে দেখছি না, ভাবছি হ্যাঁ ঠিক আছে একটা ব্যথা হচ্ছে, আমি ব্যথাটা কমে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে এই যে রোগটা বাড়ছে, তো সেই কারণে আমরা বারবার বলি যে শরীরে যদি কোনো রকম কিছু প্রবলেম হয়, আগে সেটাকে সিরিয়াসভাবে নেওয়া এবং সেটাকে টেস্ট করে দেখে নেওয়া যে এখান থেকে বড় কোনো রকম রোগ আসছে না। তো সেইটা যদি আমরা শুরুতে দেখি, তাহলে এই অস্টিওআর্থারাইটিসের যে যন্ত্রণা, যে ব্যথা, সেটা কিন্তু পেশেন্টদেরকে বয়ে নিয়ে যেতে হবে না। তো এইখানে এই যে স্টেজগুলো বললাম, এই স্টেজের বিভিন্ন স্টেজের কিন্তু ট্রিটমেন্ট আলাদা আলাদা আছে। কারণ আমরা ম্যাক্সিমাম পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তারা কিন্তু জাস্ট 1 মাস তার ব্যথা যন্ত্রণা হচ্ছে, অস্টিওআর্থারাইটিস হচ্ছে, সেটা কিন্তু নয়। কেউ বহু বছর, 4 বছর, 5 বছর, কেউ 8 বছর, 7 বছর ধরে এই রোগেতে ভুগছেন, ব্যথা যন্ত্রণা, ওই যখন ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন তখন হয়তো ভালো থাকছেন, তারপর আবার রোগটা ফেরত আসছে। এর ফলে কি হচ্ছে, তাদের এই স্টেজগুলো বাড়িয়ে কিন্তু আমাদের কাছে আসছে, এবং এছাড়াও কিন্তু অন্যরকম রোগগুলোও নিয়ে আসছে। কারণ অস্টিওআর্থারাইটিস থেকে যদি আমরা এই ব্যথার জন্য ওষুধ খেতে থাকি, আমাদের শরীরের মধ্যে অন্য অর্গানও কিন্তু এফেক্ট হবে, এবং অন্য অর্গানেও কিন্তু রোগ থাকবে, এবং এই টোটালটা কিন্তু আমাদেরকে সারাতে হয়, সেটাও একটা টাইম বাউন্ডের মধ্যে। আমি আসছি এই কথাতে, ফোনটা ধরে নিই। একদম অবশ্যই। তবে আপনি কি আতঙ্কিত হচ্ছেন, আপনি কি ভয় পাচ্ছেন, আপনি কি টেনশন করছেন যে না জানি এই সমস্যাটা কি আমার হবে? ডাক্তারবাবু যে স্টেজগুলো বললেন, প্রত্যেকটা স্টেজে কি আমাকেও এগোতে হবে? যদি আপনি অবহেলা করেন, যদি আপনি সচেতন না হন, যদি আপনি ডাক্তারবাবুর কথা শুনেও যদি সবকিছু ওই হচ্ছে হবে এরকম একটা
গা হেলিয়ে দেওয়া বিষয়ের মধ্যে থাকেন, তাহলে হয়তো এই স্টেজগুলোকে আপনাকেও দেখতে হবে। আর আপনি যদি মারাত্মক সচেতন মানুষ হন, আপনি যদি ভাবেন কিছুতেই আমি এ ধরনের সমস্যা আমার শরীরের ক্ষেত্রে হতে দেব না, তাহলে কিন্তু আপনার কিছু হবে না, আপনি চটজলদি ভালো হবেন। সেটা যে কোনো প্যাথির চিকিৎসকের কাছে যান, যে কোনো প্যাথির মেডিসিনে আপনি খান। তবে আপনি কেন এনবিপি তে আসবেন, কি এর আলাদা ফ্যাসিলিটি রয়েছে, বা এনবিপি আপনাদের জন্য ঠিক কতটা ভাবছে, সব বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, তবে একজন বন্ধুর সঙ্গে কথা বলে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মিষ্টি বলছি, কসবা থেকে। কসবা? মিষ্টি মিষ্টি কোথা থেকে বলছেন? একবার থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা বলতে কোর্সটি ক্লিয়ার হয় না। বয়স কত? বয়স 26। 26 বছর বছর। মাত্র। গ্যাস অম্বল হয়? হ্যাঁ হ্যাঁ। পেটের অন্য কোনো রকম সমস্যা কি আছে? কোনো রকম টেস্ট বা কিছু করা হয়েছে? না, কিছু করা হয়নি। কিছু করা হয়নি। বাইরের কি ফাস্ট ফুড খুব খাওয়া হয় বেশি? না, আমি বাড়ির যেরকম নর্মাল খাওয়ার ওইগুলোই খাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। গ্যাস অম্বলের সমস্যা যেহেতু আছে, তার সাথে সাথে যদি আমাদের ল্যাট্রিন ক্লিয়ার না হয়, তো কনস্টিপেশন ভাবটা যদি থাকে, সেটাকে একটু সিরিয়াসভাবেই ট্রিটমেন্ট করতে হবে। কারণ যদি কনস্টিপেশন এই বয়স থেকে থাকে এবং সেটা যদি কন্টিনিউয়াসলি থাকে, আমাদের কিন্তু কোলনের ওপরেতে এফেক্ট পড়ে, এবং কোলনের ওপরে যখনই এফেক্ট করবে, একটা সময় দেখা যাবে যে আমাদের এই কনস্টিপেশন থেকে কিন্তু এটা যদি বাড়তে থাকে, আমাদের কিন্তু ব্লাডও আসতে পারে। তো সেই কারণে বলবো যে পেটের ট্রিটমেন্ট এটার জন্য করা দরকার। শুধুমাত্র যে ল্যাক্সেটিভ খেয়ে আমাদেরকে এই যে কনস্টিপেশনটাকে সারাতে হবে সেটা নয়। এই কনস্টিপেশনটা কেন হচ্ছে, আমাদের লিভারের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কোলনে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে, এবং টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা ট্রিটমেন্ট করতে হবে। কারণ টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেমটা হবে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আপনি হয়তো এটার জন্য ওষুধ খাচ্ছেন, যদি দেখা যায় যে আপনি ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে একটা কথাই বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিছুদিন যদি আপনি এই ট্রিটমেন্টের মধ্যে থাকেন, দেখবেন আপনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। একদম। আর সে কারণে কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের নিজস্ব নাম্বার, অর্থাৎ এনবিপির নাম্বার। সেই নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না, 9830235527 বা 37। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতেই পারেন, এবং আপনার বাড়ির সব থেকে কাছে এনবিপির কোন চেম্বারটা রয়েছে, এবং সেখানে কবে কোন চিকিৎসক আসছেন, কটা থেকে কটা পর্যন্ত থাকছেন, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পাবেন। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টটাও আপনি করতে পারবেন, অর্থাৎ ডক্টর দেখানোর যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করতে পারবেন। আমরা আজকে অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, এবং ওই আর্থারাইটিসের সমস্যা বলছিলেন ডাক্তারবাবু, আর কি শুনবো আমরা? এই যে আর্থারাইটিসের কথাটা বললাম যে হ্যাঁ, অস্টিওপোরোসিস বা এই অস্টিওপেনিয়া, এই যে স্টেজগুলোতে হয়তো বা দেখা যাবে যে হ্যাঁ, বা আপনারা হয়তো ট্রিটমেন্ট করছেন, কিন্তু একটা সময় দেখবেন যে এটা ব্যথা যন্ত্রণাটা বাড়তে থাকছে। হয়তো আপনি যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ হয়তো ভালো থাকছেন, কিন্তু যখনই আপনার ওষুধ বন্ধ হচ্ছে, সেই জিনিসটা আরও বাড়ছে। তার সাথে সাথে দেখা যাবে যে একটা ডিফর্মিটি চলে আসছে। যখন অস্টিওআর্থারাইটিসের স্টেজ বাড়ে, আমাদের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে আমাদের হাড়টা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ডিফর্ম হয়ে যেতে থাকে, বেঁকে যেতে থাকে, এবং এর ফলে কি আমাদের হাঁটতে চলতেও অসুবিধা হয়। তো এই জায়গাটা থেকে আমরা যে ট্রিটমেন্টটা দিই, সেটা এটাই যে আমাদের প্রত্যেকটা মেডিসিনে আমাদের হার্বাল মেডিসিন, এবং এই যে ট্রিটমেন্ট প্রসেসটা চলে, এটা দুটোভাবে চলে। যদি ফার্স্ট স্টেজে আসেন, তাহলে সেখানেতে আমাদের কিছু হার্বাল মেডিসিন আছে, সেইগুলো আমরা অ্যাপ্লাই করি, এবং যদি এটা স্টেজটা বাড়তে থাকে, তাহলে আমাদের পঞ্চকর্ম থেরাপি আছে। এই পঞ্চকর্ম থেরাপি এবং তার সাথে সাথে মেডিসিন, এই দুটো যদি আমরা ঠিকঠাক মতো করে নিতে পারি, তাহলে প্রাথমিক স্টেজও যেমন ভালো হয়, সেরকম আমাদের অস্টিওপেনিয়া হোক, অস্টিওপোরোসিস হোক, এই স্টেজেও যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকে রিকভারি করা সম্ভব। হ্যাঁ, তবে এটাই যে আমরা আগে এক্স রে প্লেটটা দেখি, কারণ আমাদের যেটা ট্রিটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে এক হচ্ছে টাইম বাউন্ড, আর একটা হচ্ছে রিপোর্ট বেস। স্টার্টিংয়ে যখন আসেন, আমরা এক্স রে একটা করিয়ে নিই কারেন্ট, কিংবা যদি কারেন্ট করা থাকে তাহলে সেটাকেই নিয়ে আসতে বলি। আমরা দেখে নিই যে কোন স্টেজ আছে, এবং এই যে ক্ষয় হয়েছে, কতটা পরিমাণ ক্ষয় হয়েছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দিই।
এবং রিপোর্টটা দেখার পর আমরা কিন্তু বলে দিই যে আপনার এই জিনিসটা রিকভারি হতে এত মাস সময় লাগবে, এবং দেখা যায় যে সেই সময়টা যখন আসে আমরা আবার রিপোর্ট করাই এবং সেই রিপোর্টই বলে দেবে যে ভেতর থেকে আপনি কীরকম আছেন। তার সাথে সাথে আপনি তো যে প্রবলেম নিয়ে আসছেন, অস্টিওআর্থারাইটিসের প্রবলেম মানেই আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে, আপনার ব্যথা যন্ত্রণা হবে, আপনি সিঁড়িতে উঠতে পারবেন না, পা ভাঁজ করতে পারবেন না, সেটা ডেলিকার লাইফে আপনি কেমন থাকছেন সেটা আপনিই বুঝতে পারবেন আস্তে আস্তে যখন ট্রিটমেন্টটা এগোবে। এবং একটা সময় গিয়ে আমরা যখন ট্রিটমেন্টটা বন্ধ করব, তারপরে আমরা ঘরোয়া কিছু উপাচার বলে দেবো, কিছু যোগা আমরা বলে দেবো, সেইগুলো যদি ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন এই প্রবলেমটা আর আসবে না এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম, মানে একেবারে মায়ের মতন যত্ন। মা যেভাবে তার সন্তানকে যত্ন নেয়, পৃথিবীতে কেউ বোধহয় সেভাবে সন্তানকে বা কাউকে ভালোবাসতে পারে না। ঠিক একই রকম ভাবে আয়ুর্বেদে এমন একটা শাস্ত্র যেখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার যত্ন নেওয়া হয়, এতটা ভালো করে এতটা কেয়ার নেওয়া হয় যে আপনার কোনো দিকে কোনো আফসোস কোনো অভিযোগের জায়গা কিন্তু থাকবে না। আর সে কারণে যদি আপনি চান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে আমি ট্রিটমেন্ট করবো, তাহলে কিন্তু করতেই পারেন। শুধু অস্থির সমস্যার জন্য না, শুধু হাড়ের যে কোনো অংশের ব্যথার জন্য না, আপনার যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, আপনি চাইলে একবার যোগাযোগ করুন না এনবিপিতে। দেখুন না এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাকে কি পরামর্শ দিচ্ছেন। অত্যাধুনিক আমাদের মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, অবশ্যই আপনার জন্য যোগান রয়েছে। স্যার যেটা বললেন যে আপনার জন্য ডায়েট চার্ট থাকবে, কিভাবে আপনি চলবেন, কি আপনি করবেন, কি আপনি করবেন না, সব রকমের গাইডলাইন থাকবে। আর এই সব কিছুর মধ্যে দিয়ে ওই মায়ের যত্নের মতন আপনি খুব তাড়াতাড়ি ভালো হবেন, এই বিশ্বাস তো আমাদের রয়েছে। অস্থির সমস্যা নিয়ে যেখানে কথা বলছিলাম, সেখানে একটা কথা তো নিশ্চয়ই একটু জানতে ইচ্ছা করে, বন্ধুরাও জানতে চাইবে ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে পেশেন্টরা কতটা স্যাটিসফাই। এই যে অস্থির সমস্যায় আমরা রাস্তাঘাটে দেখি যে একটু বয়স্ক মানুষদের বাসে উঠতে অসুবিধা হচ্ছে, চলাফেরা করতে পারছে না, কিছুর উপর ভর করে তারা চলছে, এই ধরনের মানুষ যখন আপনাদের কাছে আসছে তারা কিরকম রেজাল্ট পাচ্ছেন, কিরকম তাদের বক্তব্য, কি তারা বলছেন? অবশ্যই তারা তো ডেফিনেটলি ভালো হচ্ছেনই, কারণ প্রমাণ আমাদের কাছে অনেক আছে। কারণ এই যে আমরা বলি যে রিপোর্ট বেস, আমরা রিপোর্টে সেটা প্রমাণ করে দেখাই। এরকম অনেক পেশেন্ট আছে যারা হয়তো হাঁটতেও পাচ্ছিলেন না, তারা হয়তো বেড রিডেন ছিলেন, তারা কিন্তু এসেছেন ঠিকঠাক মতো যদি কথা শোনে, সেখান থেকেও কিন্তু রিকভারি সম্ভব। আরো এই ধরনের কিছু কথা আমি বলবো, ফোনটা একদম, ধরে তার নিই আগে একটু তারপরে। দেখে দেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, হ্যালো, কথা বললে শুনতে পাবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, আমি কৌশিক জানা বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে রোদে বেড়ালে আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে? এটা কি আগাগোড়াই ছিল না এই কদিন হচ্ছে? না, এটা আমার আগে করে এরকম হচ্ছে। আগাগোড়াই শুধু কি রোদে বেরোলেই হয়? হ্যাঁ হ্যাঁ। মাথা কি পুরো মাথাটাই ব্যথা হয় না একটা দিক? না, মাথার সামনের দিকটা ব্যথা হয়। সামনের দিকটা। আর তার সাথে সাথে কি আপনার নাকে কোনো রকম ব্লক থাকে? হ্যাঁ, ঠান্ডার একটু প্রবলেম আছে। ঠান্ডার প্রবলেম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, এবং তার সাথে সাথে শুনুন আপনি। যেহেতু আপনার ঠান্ডা লাগার ধাতটা আছে, সেটা হচ্ছে আপনার সাইনাসেরও একটুখানি প্রবলেম আছে। তো দুটোকেই আপনাকে একসাথে ট্রিটমেন্ট করতে হবে, তবে এই জিনিসটা পুরোপুরি যাবে। কারণ এই যে মাথা ব্যথা হচ্ছে, আপনি হয়তো সেই সময় শুধু মাথা ব্যথার জন্য কোনো রকম হয়তো ওষুধ আপনি খাচ্ছেন, সেরে যাচ্ছে, কিন্তু এই যে আপনার রেগুলার বেসে আপনার রোদে বেরোলেই যে ব্যথাটা হচ্ছে, এটা কিন্তু আপনার একটু সিরিয়াস ম্যাটার। এইটাকে আমরা মাইগ্রেন বলি। তো এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই ব্যথা যন্ত্রণা একটা সময় গিয়ে দেখবেন একদম অসহ্য যন্ত্রণা হবে, সেটা কিন্তু সহ্য করতে পারবেন না, তখন কিন্তু কোনো মেডিসিনেই আপনার এই ব্যথা যন্ত্রণা কিন্তু চট করে যাবে না। তো এটাকে সিরিয়াসভাবে নিন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি আশা করছি নিশ্চয়ই কোনো না কোনো ট্রিটমেন্ট আপনি করেছেন এটার জন্য। তো সেই জায়গা থেকে বলবো যে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, হয়তোবা আপনি ঠিকমতো লাভ পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। বীরভূমের কাছাকাছি আমাদের অনেক চেম্বার আছে, আপনাকে বলে দেবে কোনটা গেলে আপনার সুবিধে হবে, সেখানে এসে একবার দেখান। যদি কোনো রকম রিপোর্টস আপনি করে থাকেন, সেই রিপোর্টসটাও আপনি নিয়ে আসুন, বা যদি কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকেন সেই ট্রিটমেন্টের যে কপি সেটাও একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। তারপরে অবশ্যই আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে কি করলে আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন।
একদম ভালো থাকার জন্য বা আপনাদের ভালো রাখার জন্যই, কারণ আপনারা ভালো থাকলে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক ভালো থাকবে বা এনবিপির সাথে যুক্ত যারা তারা ভালো থাকবে। কারণ এনবিপির সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের একটাই স্বপ্ন যে কিভাবে আপনি বা আপনার প্রিয়জনকে আমরা ভালো রাখতে পারি। অস্থির সমস্যা নিয়ে এবং তার মধ্যে অস্টিওআর্থারাইটিস, যাদের হাঁটুতে ব্যথা, এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছি। এবং সব থেকে বেশি বোধহয় পেশেন্ট আমরা হাঁটু ব্যথার পাই। তাছাড়া অস্থির আর কি কি ধরনের বা কোন কোন জায়গার সমস্যা নিয়ে ডাক্তারবাবু আপনাদের কাছে পেশেন্টরা আসে? অস্থির যে সমস্যা থাকে, যেটা হাঁটুর যে প্রবলেম, যেটাকে আমরা অস্টিওআর্থারাইটিস বলি, সেটা তো অবশ্যই পাই। কিন্তু এখন আমি যখন প্রোগ্রাম স্টার্ট করলাম তখন আমি এটাই বলেছিলাম যে এখন দেখা যায় যে খুব অল্প বয়সেও আমাদের এই অস্থির সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ডেলিকার যে ওয়ার্ক, আমরা দেখা যায় যে অনেক সময় এক জায়গায় অনেকক্ষণ বসে আমাদের কাজ করতে হয়, কিংবা হয়তো কম্পিউটার বা ল্যাপটপের সামনে অনেকক্ষণ বসে কাজ করতে হয়। এর ফলে কি হয়, আমাদের দু ধরনের রোগ আসে, যেটা খুব অল্প বয়সেই আসে। তার সাথে সাথে একটা খাবারের কথা বললাম। এক তো আমরা এক জায়গায় বসে সারাক্ষণ কাজ করছি, হাড়েও আমরা কম্পিউটারের সামনে বসে কাজ করছি। তার সাথে সাথে আমাদের শরীরে যে পুষ্টিটা দরকার, হাড়ের যে পুষ্টিটা দরকার, সেটাও কিন্তু ঠিকঠাক মতো আমাদের পাচ্ছে না। ঠিকঠাক মতো ক্যালসিয়াম আমরা ইনটেক করি না, যে মিনারেলগুলো ইনটেক করা দরকার আমাদের হাড়ের জন্য, সেইগুলোও আমরা ঠিকঠাক করি না। এর ফলে দেখা যায় যে দু ধরনের রোগ, একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, ঘাড়ে যে প্রবলেম আসছে, আর তার সাথে সাথে দেখা যাচ্ছে যে লাম্বার স্পন্ডালাইটিস। লাম্বার স্পন্ডালাইটিস শুধু যে অল্প বয়সে হয় সেটা নয়, সেটা অন্য কারণের জন্য হতে পারে, কিছু এজেড পার্সনদেরও হতে পারে। হাড়ের যদি আমাদের গ্যাপ কমে যায়, হাড়ে যদি সেখানেতে ক্ষয় হয়, সেখান থেকেও হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অল্প বয়সের যে আর্থারাইটিসের পেশেন্ট আমরা পাই, সেটা এই দুটো। একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এখানে কি হয়, আমাদের ঘাড়ের যে হাড়গুলো থাকে সেখানেতে আমরা এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে কাজ করার জন্য কি হয়, ওখানে ফার্স্ট একটা পেন অনুভব হয়, কারণ দুটো হাড়ের মধ্যে একটু গ্যাপ কমে যায়। এর ফলে কি হয়, ওখানেতে ভেতরেতে ইনফ্লামেশন হয়ে যায় এবং একটা পেন হয়। এই স্টার্টিং এতেই দেখা যায় যে হ্যাঁ, আমাদের ঘাড়েতে একটা হালকা পেন হচ্ছে। আমরাও কি বলি, ঠিক সেম অস্টিওআর্থারাইটিসের মতোই আমরা সেটাকে কিন্তু অবহেলা করি। হ্যাঁ ঠিক আছে, ব্যথা আছে, একটুখানি ব্যথার ওষুধ আমরা নিয়ে নিলাম, নিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ভালো আছি। কিন্তু সেটা আস্তে আস্তে যখন বাড়তে থাকছে, সার্ভাইকাল স্পন্ডাইলিটিসে একটা সময় দেখা যাবে যে আপনার ঘাড় পুরোপুরি লক হয়ে যাবে। আপনি ঘাড় ঘোরাতেও পারবেন না, তলার দিকে তাকাতে পারবেন না, কিংবা ঘাড়ের মুভমেন্ট আপনি ওপরেও করতে পারবেন না, সাইডেও করতে পারবেন না। সেখানে কিন্তু ব্যথা যন্ত্রণাটা খুব বাড়বে এবং একটা সময় দেখা যাবে যে এই ঘাড় থেকে গোটা মাথাতেও একটা পেন আসবে। ঠিক সেম জিনিসটা হচ্ছে আমাদের কোমরেও আমাদের দুটো হাড়ের মধ্যে যদি আমাদের গ্যাপ কমে যায়, সেখান থেকে কিন্তু আমাদের এই অস্থির সমস্যা, যেটাকে আমরা লাম্বার স্পন্ডালাইটিস বলি, সেই প্রবলেমটা আসতে পারে। সেখানেও দেখা যাবে যে সিমটম দেবে, সেটা হচ্ছে হাঁটতে গেলে কোমরে লাগছে, ঝুঁকতে পারছেন না, বসে উঠতে গেলে কোমরে লাগছে। তো এই ধরনের ছোট ছোট সিমটমগুলো দেখা যায়। সেইটাকে যদি আমরা শুরুতেই ঠিকঠাক মতো করে দেখে নিতে পারি, এবং যদি আমরা ঠিক স্টার্টিংয়েই যদি এক্স রে করে দেখে নিই যে হ্যাঁ কোন হাড়ের মধ্যে প্রবলেম হয়েছে, ঘাড়েতেও কোন হাড়ের মধ্যে প্রবলেম হয়েছে, সেটা যদি স্টার্টিংয়েই আমরা ট্রিটমেন্টটা করি, তাহলে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে সেটা সুস্থ হয়ে যাবে। এবং আমরা যেটা করে দিই সেটা হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। স্টার্টিংয়ে আমরা বারবারই বলি যে আমাদের হচ্ছে রিপোর্ট বেস আর হচ্ছে আমাদের টাইম বাউন্ড। তো শুরুতেই আমরা রিপোর্ট করি, ওনাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিই যে দেখুন আপনার এই হাড়েতে প্রবলেম আছে, আমরা এইটার ট্রিটমেন্ট করছি। ঠিক যে সময় আমরা বলে দিই টাইম বাউন্ডের মধ্যে, সেই সময়ের পরও আবার এক্স রে করাবো এবং করিয়ে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাঁ। আর এক্স রেটা বা যে কোনো রকম টেস্ট আমরা করব না, আপনি করিয়ে নিয়ে আসবেন, আপনার পছন্দ মতো ল্যাব থেকে আপনি করিয়ে নিয়ে আসবেন। আমরা সেখানেতে দেখিয়ে দেবো আপনার এই প্রবলেম ছিল, আর দেখুন এখন আপনার প্রবলেম নেই। প্লাস আপনার যে যন্ত্রণাটা ছিল সেটা আপনি ডে বাই ডে বুঝতে পারবেন যে ভালো আছেন। এবং এই জায়গা থেকে যদি ঠিকঠাক মতো করে যদি নিয়মগুলো পালন করেন, তাহলে দেখবেন ভবিষ্যতেও কিন্তু এই রোগটা যাতে না আসে তার ব্যবস্থাও আমরা করব। একদম, অবশ্যই আমরা ফোনেও যাবো, অর্থাৎ আপনার কথাও আমরা শুনবো। তবে তার আগে চেম্বার কোথায় আছে সেটা একটু বলে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, সেটা তো নোট করবেনই। আর বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে, প্রত্যেক মাসে থাকে, এবং থাকেন ডক্টর এন ভট্টাচার্য। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে পেয়ে যান সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে।
কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার থাকে এবং সেখানে ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই জেনে নেবেন যে আপনার বাড়ির কাছে চেম্বারটিতে কোন চিকিৎসককে পাচ্ছেন, এবং অনেকেই বলেন ডক্টর বি শর্মাকে কোন কোন চেম্বারে পাবো, সেটাও হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা কিন্তু জানিয়ে দেবেন যে কামিং কোন চেম্বারে স্যার কিন্তু থাকছেন। তার পাশাপাশি মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এদিকে আপনারা ল্যান্সটাউন হাজরায় চেম্বার পেয়ে যাচ্ছেন, যেটা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে, হাতিবাগান চৌমাথার একেবারে কাছে কিন্তু আপনারা প্রত্যেক বুধবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের চেম্বার। খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় চেম্বার রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। এছাড়া দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি আশিস বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমতলা থেকে ফোন করেছি। আমতলা থেকে ফোন করেছেন, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? আমার এই হাড়ের প্রবলেম, কোথায় ব্যথা? বাসাইতে ঘাড়ের শিরাটাতে একটু ব্যথা হয়। আচ্ছা, ব্যথাটা মোটামুটি কতদিন আছে? ব্যথা বলতে মানে সবসময় না, হঠাৎ দেখা যায়, আর যখন চোখ তখন একটু ধোঁয়া ধোঁয়া লাগে, তখন ব্যথাটা লাগে। আচ্ছা, এর জন্য কি কোনো রকম টেস্ট বা কিছু করেছেন? না, কিছু টেস্ট করি, শরীরটাও দুর্বল লাগে, আর গাছ গরদানে দুর্বল, আমি নার্ভেস, এরকমই হয়। মানে গোটা ঘাড়েই ব্যথা হয় না ঘাড়ের একটা দিক? আরে একদিক, ডান দিক না, বাঁ দিকটা। বাঁ দিকটা শুধু ব্যথা হয়? আচ্ছা, দেখুন, মেন কথা হচ্ছে এই জিনিসটা যেটা বলছেন ব্যথা হচ্ছে, নিশ্চয়ই ওখানেতে কোনো না কোনো হাড়ের মধ্যে প্রবলেম আসছে, কিংবা দেখা যাবে যে ওখানে যদি কোনো নার্ভের মধ্যেও প্রবলেম আসতে পারে। এই যে আপনার একটা জায়গার প্রবলেম অন্য জায়গাতে যাচ্ছে, নিশ্চয়ই ওখানে ব্লাড সার্কুলেশনের কিছু প্রবলেম হবে। কিন্তু এই জিনিসগুলো হয়তো আমরা আপনার কথা শুনে আন্দাজ করতে পারি, কিন্তু আন্দাজে তো আর ট্রিটমেন্ট হবে না। সেই কারণের জন্য এটাকে কনফার্ম করতে হবে যে আপনার কি প্রবলেম হয়েছে। তার জন্য কিছু টেস্টের প্রয়োজন আছে। যদি আপনি কোনো রকম কারোর কাছ থেকে গাইডলাইন নিয়ে থাকেন যে কি কি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনি করিয়ে নিতে পারেন। যদি মনে হয় যে না, আপনি আমাদের কাছে এসে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে একটা গাইডলাইন নেবেন, তাহলে আমরা অবশ্যই সেখানে আছি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে একবার যোগাযোগ করুন, আমরা গাইডলাইন দিয়ে দেবো যে কি কি টেস্ট করলে আপনি আপনার কি প্রবলেম হয়েছে সেটা জানতে পারবেন। তারপরে কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্টও আছে, সেটা রিপোর্টটা দেখার পর আমরা বলে দেবো, এবং আমরা যে গাইডলাইনটা দেবো সেটা সম্পূর্ণ গাইডলাইন দেবো যাতে আপনার রোগটাও ভালো হয় এবং ভবিষ্যতে আপনি এই ধরনের রোগ যাতে আপনার না আসে। একদম। যারা আমতলার দিক থেকে ফোন করছেন বা দক্ষিণ 24 পরগনার দিকে আপনি যদি থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমাদের চেম্বার থাকে। তাই যদি আপনার মনে হয়, আপনার প্রয়োজন, আপনি উপলব্ধি করেন, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। তবে এবার আমরা দেখে নেব সেই বন্ধুদের কথা যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ভালো আছেন। অবশ্যই তাদের কথা আমরা শুনবো। তবে তার আগে যে অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঘাড়ে ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, তার জন্য হয়তো এই ফোনটাও ভীষণ রকম ভাবে দায়ী। এই যে ইয়াং জেনারেশনের কথা বলছিলেন ডাক্তারবাবু, সেখানে সারাক্ষণ এত সুন্দর সুন্দর আসলে রিলস আমাদের সামনে চলে আসে, যেগুলোকে আমরা মিসও করতে চাই না। তো সারাক্ষণ এই মোবাইলের মধ্যে ঢুকে থাকা, এটা কি একটা বড় কারণ ইয়াং জেনারেশনের ঘাড়ে ব্যথা হওয়ার? অবশ্যই, কারণ এই যে সারাক্ষণ ফোন দেখা, যে একটা ঘাড়কে আমরা ঝুঁকে সারাক্ষণ যদি দেখি, আমাদের এখানের যে হাড়গুলো থাকে তার উপরেতে এফেক্ট পড়ে, এবং যখনই এটা এফেক্ট পড়ে সেখানেতে দেখা যায় যে ভেতরেতে হাড়ের মধ্যে ইনফ্লামেশন হয়, এবং অনেক সময় দেখা গেছে যে
এখানে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলোর ওপরেতেও কিন্তু এফেক্ট পড়ে। অনেকক্ষণ ধরে যদি আমরা দেখি এবং সেটা যদি রেগুলার বেসে দেখি, একটা সময় দেখা যাবে যে একটা পেন এখানে অনুভব হবে এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং অনেক সময় দেখা যায় যে ঘাড় আমাদের লক টাইপেরও হয়ে যায় এবং সেখানেতে এই যে ইনফ্লামেশনটা হবে, ব্যথা যন্ত্রণা ডে বাই ডে বাড়বে, সেখান থেকে কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের দিকে টার্ন করবে। তো সেই কারণে আমরা বলি আমাদের একটু এক্সারসাইজ প্রয়োজন। যদি আমরা এক জায়গায় বসে থাকি, একটু মাঝে মাঝে উঠে আমাদের কিছু ফিজিক্যাল ওয়ার্ক করা দরকার, একটু এক্সারসাইজ করা দরকার। ঘাড়েও যদি আমরা অনেকক্ষণ বসে থাকি, সেখানেও কিন্তু আমাদের একটু এক্সারসাইজের দরকার। তাহলে কিন্তু অনেকটাই রোগ থেকে আমরা বাঁচতে পারবো। একদম। ভালো লাগার জিনিস কিন্তু অনেক কিছুই রয়েছে, কিন্তু সব থেকে ভালো লাগার জিনিস আপনি নিজে, অর্থাৎ আপনার স্বাস্থ্য, সেদিকে তো নজর রাখতেই হবে। তবে বলছিলাম না, অনেকে পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং তারা কেমন আছেন, কি বলছেন তারা, আমরা বলবো না, তাদের কথা আমরা শুনবো। তাই চলুন একসাথে শুনে নিই। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তো- অ্যালোপ্যাথিক তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের ওষুধ আচ্ছা। খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো? আছে, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন, খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। এবং আমরা বলে থাকি না যে দাঁত থাকতে
দাঁতের মর্ম বুঝুন। শুধুমাত্র দাঁতের ক্ষেত্রে নয়, আমাদের অস্থির প্রত্যেকটা অংশের মর্ম সেটা ভালো থাকতে থাকতেই বুঝে নেওয়ার চেষ্টা করুন, কারণ যখন খারাপ হয়ে যাবে তখন আপনি টের পাবেন যে সত্যি এই অর্গানটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের জন্য আলোচনা করছি এবং অবশ্যই আরো আলোচনা করব, কারণ এই আলোচনা আমাদের শেষ হবে না। আজকের এপিসোডে আলোচনা করব তাহলে শেষ হয়ে গেল তা না, পরবর্তী এপিসোডেও আমরা এই বিষয়গুলি নিয়ে বারংবার আপনাদের জন্য আলোচনা ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, কারণ আমরা জানি প্রত্যেকদিন নতুন ভিউয়ার্সের সংখ্যা আমাদের বাড়ে। আমরা জানি পুরনো বন্ধুরা হয়তো ভুলে যান যে সত্যি আমার অস্থিকে ভালো রাখতে হবে, আমার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ভালো রাখতে হবে। তাই দায় বা দায়িত্ব দুটোই আমরা আমাদের নিজেদের কাঁধে তুলে দিয়েছি, যে বারংবার আপনাদের মনে করে দেওয়া যে ভালোবাসুন নিজেকে, ভালোবাসুন নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে। আর তার জন্য কি করতে হবে? সঠিক প্রতিষ্ঠানে পৌঁছতে হবে, সঠিকভাবে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম এবং অবশ্যই আলোচনা আরো করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। আরো একবার স্যারের কাছে যাব এবং আলোচনা করব যে অস্থির সমস্যার বা অন্য একটি পার্ট আমাদের শরীরে, সেটা হচ্ছে কোমর। বলে না যে কোমর ভেঙে গেছে মানুষটার, একটা তো হয় তার মানসিক দিক থেকে বা তার কোন রকমের অন্য কোনো কারণের জন্য আমরা হয়তো এই কথাটা বলে থাকি, কিন্তু সত্যি যদি আমাদের কোমরের সমস্যা চলে আসে তাহলে কিন্তু সত্যি সেই মানুষটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই কোমরটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যদি সেটা ব্যথা শুরু হয় তাহলে সেটা আমাদের কতটা বিপদে ফেলতে পারে। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে আমরা যদি ঠিকঠাক মতো করে বসতে না পারলাম তাহলে কিন্তু দেখা যাবে যে বসতে আমরা পাচ্ছি না, যখন বসে উঠছি সেখানেতেও আমাদের প্রবলেম হচ্ছে, যখন আমরা হাঁটছি সেখানে একটা সারাক্ষণ পেন অনুভব হচ্ছে, সিঁড়ি ভাঙছি যখন সেখানেও একটা পেন অনুভব হচ্ছে। তো এরকম ব্যথা নিয়ে তো আর চলা যাবে না। তো এই যে আমাদের কোমরে যে পেনটা হয়, অনেক সময় কি হয় আমরা বলি যে লাম্বার স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস হলে আমাদের কোমরেতে একটা ব্যথা অনুভব হয়। এটা কিন্তু এই নয় যে আপনার দুম করে রোগটা হয়ে গেল বা অনেকটা স্টেজ বেড়ে গেল, এরকম নয়। এটা যখন স্টার্টিংয়েই হবে কিছু না কিছু সিমটম আমাদের দেখা যাবে। যেমন এই যে বললাম যে আমরা এক জায়গায় বসতে গেলে আমাদের প্রবলেম হচ্ছে, এক জায়গায় চেয়ারেতে অনেকক্ষণ বসে আছি, বসতে পারছি না, একটা পেন অনুভব হচ্ছে। এর সাথে সাথে দেখা যাবে যে হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে, কিংবা যদি আমরা বাইক রাইড করি কিংবা যদি সাইকেল চালাই সেখানে দেখা যাবে যে আমাদের একটা পেন অনুভব হচ্ছে যখনই জার্কিং হচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখা যাবে এই রোগের সিমটম, যেটা আর্লি স্টেজে দেখা যায়। আমি আসছি এটা নিয়ে, ফোনটা একদম ধরে নিন। অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? সুমিত ঘোষ বলছি, কোথা থেকে ফোন করছেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে স্কুল পেকে যাচ্ছে প্রায়। বয়স কত আপনার? বয়স 28। 28 বছর। হুম। এমনি কি বাইরের ধুলোবালিতে বেশি কাজ করতে হয়? এরকম নয়। সেরকম না। পেটের কোনো রকম সমস্যা, থাইরয়েডের কোনো রকম সমস্যা আছে? না না, পেটের সমস্যা বলতে গ্যাস অম্বলের সমস্যা একটু রয়েছে। গ্যাস অম্বলের জন্য কি ওষুধ খান? না না না, ওষুধ সেরকম খাই না, এই গরম জলে খাই। আচ্ছা, কখনো কি টেস্ট করে দেখেছেন যে আপনার লিভারে কখনো সমস্যা হয়েছিল কিনা বা আছে কিনা? না, টেস্ট তো করা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আমরা দেখেছি যে চুল যখন পেকে যায় তার কিছু কারণ থাকে, যেটা হচ্ছে এমনি নর্মালি যদি কোনো রকম কেমিক্যাল রিয়াকশন হয় সেখান থেকে জিনিসটা হতে পারে। এবং এছাড়াও আমরা কি করি, অনেক সময় বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করি, সেই কারণের জন্য হতে পারে। আর একটা যেটা কারণ আছে যেটা হচ্ছে আমাদের লিভারের যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসে। তো যেহেতু আপনার একটা হিস্ট্রি বলছে যে আপনার গ্যাস অম্বলের একটা প্রবলেম আছে, তো সেখান থেকে কোথাও না কোথাও একটা রিলেশন আছে লিভারের একটা প্রবলেম হওয়ার। কারণ লিভারের যদি আমাদের বাইল, লিভার থেকে কি হয়, আমাদের একটা প্রোডাক্ট বেরোয় যেটাকে বলা হয় বাইল। সেই বাইলটা কি হয়, আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে, এবং সেটা যদি ল্যাক হয়, কোনো কারণে যদি না বেরোয়, তাহলে কিন্তু এই যে গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু রয়ে যায়। তো সেই কারণেই বলবো যে আপনি একটা লিভার ফাংশন টেস্ট করে নিন, সেখান থেকেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অবশ্যই এর জন্য ট্রিটমেন্ট আছে, সেটা আমাদের একটা আলাদা পার্টি আছে যেখানেতে স্কিন আর চুলের জন্য আমাদের ট্রিটমেন্ট হয়। তো আগে দেখে নিই যে আপনার শারীরিক কোনো রকম প্রবলেম আছে কিনা, এবং যদি আপনার প্রবলেম থাকে তাহলে সেই মতো আপনার ট্রিটমেন্টটা হবে। যদি শারীরিক কোনো রকম প্রবলেম না থাকে তাহলে সেই মতো আপনার ট্রিটমেন্ট করা হবে। তো
তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু একটা এলএফটি টেস্ট করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। একদম। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এখন কিন্তু একটু আলাদা করে আপনার স্কিন এবং আপনার হেয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে। তাই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠানের দিকে নজর রাখুন আর কথা বলুন আমাদের হেল্পলাইন নাম্বারের সাথে, কারণ তারা কিন্তু সবটা জানেন, তারা সব রকম ভাবে আপনাকে কিন্তু সহযোগিতা করতে পারবে। কোমরে ব্যথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমাদের যখন হাড়ের যখন গ্যাপ কমে যায় কোমরেতে, তো সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসে। আগে আমি বললাম যে সিমটমগুলো, সেটা দেখা যাবে স্টার্টিংয়েতে, এবং সেটা হওয়া মানে জানবেন আপনার কোথাও না কোথাও হাড়ের মধ্যে, কোমরের হাড়ের মধ্যে গ্যাপটা কমছে এবং তার মধ্যিখানে যে ডিস্কগুলো আছে তার উপরে কিন্তু এফেক্ট করছে। তো সেই সময় যদি আপনি একটু সচেতন হয়ে যান যে হ্যাঁ স্টার্টিংয়েতে ব্যথা হচ্ছে, আপনি একটা এক্সরে করে নিলেন, এক্সরে করে একবার দেখে নিলেন যে এক্স্যাক্ট কোন জায়গাতে প্রবলেম আছে, আপনার ডিস্কের ওপর কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, বা ওখানে নার্ভের ওপর কোনো রকম কম্প্রেশন হয়েছে কিনা, সেইটা দেখে নেওয়ার পর যদি আপনি ট্রিটমেন্টটা করেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আর ভবিষ্যতে যাতে আপনার এই কষ্টটা না বাড়ে, হাঁটতে চলতে না অসুবিধে হয়, বসতে উঠতে গেলে না অসুবিধে হয়, সেখান থেকেও কিন্তু আপনি ভালো থাকবেন। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, প্রিয়া। আচ্ছা বলুন, কি সমস্যা? আর মুখে প্রচুর ব্রণ বেরোচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? 26। 26 বছর। আচ্ছা, ব্রণ বেরোচ্ছে, তার সাথে কি কালো দাগ হচ্ছে না? ব্রণটা যখন, হ্যাঁ বলুন। কালো দাগটা উঠছে না, মুখে খারাপ লাগছে মুখটা। আচ্ছা, মুখ ছাড়া কি কালো দাগ অন্য কোথাও আছে, হাতে পায়ে? না না। শুধু মুখে? হুম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এই যে ব্রণ যেটা বলছেন, সেটা একটা কারণ থাকে, একটুখানি হরমোনাল প্রবলেমের জন্য এই জিনিসটা হয় একটা এজে। এছাড়া যদি আমাদের ঠিকঠাক মতো করে পেট যদি পরিষ্কার না হয়, আমাদের যদি গ্যাস অম্বলের একটু ধার থাকে, সেখান থেকেও কিন্তু একটুখানি ব্রণ আসে। কিন্তু এই যে ব্ল্যাক স্পট বলছে, ব্ল্যাক স্পটটা একটুখানি দেখতে হবে যে এটা ব্রণটা থাকার মানে ব্রণটা যখন উঠে যাচ্ছে তারপরে ব্ল্যাক স্পটটা হচ্ছে না, ব্রণও আছে তার সাথে সাথে ব্ল্যাক স্পট। কারণ ব্ল্যাক স্পট যদি পড়ে থাকে, এটা কিন্তু ইন্ডিকেট করবে অন্য কারণের জন্য। তো এটা একটুখানি দেখার প্রয়োজন আছে। হ্যাঁ অবশ্যই আমাদের ট্রিটমেন্ট আছে, কিন্তু একটু দেখতে হবে যে আপনার হরমোনাল প্রবলেমের কারণে হচ্ছে না শারীরিক অন্য কোনো প্রবলেমের জন্য হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, আপনার কাছাকাছি আপনি চেম্বার পেয়ে যাবেন। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে কোন জায়গায় গেলে আপনার সুবিধা হবে। একবার আসুন, আমরা কিছু টেস্ট করে একবার দেখে নিই, তারপরে অবশ্যই আপনাকে বলে দেবো যে এটার সলিউশন কি হবে। একদম। আমাদের মেদিনীপুরে কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে। এক তো মেদিনীপুরে আপনি হেরিয়ায় চেম্বার পেয়ে যাবেন, আপনি হলদিয়ায় চেম্বার পেয়ে যাবেন, আপনি মেচেদায় চেম্বার পেয়ে যাবেন, আবার এদিকে আপনি খড়গপুরেও চেম্বার পেয়ে যাবেন। তাই আপনার কোন চেম্বারটি কাছে হবে, বা প্রত্যেকের জন্য বলবো যে আপনি যেখানে থাকেন সেখানে সব থেকে কাছাকাছি চেম্বার কোনটা, সেটা জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন আপনাকে করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে মানে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করেছি হেয়ার ফলটা মানে গড়া থেকে হচ্ছে না, মানে চুলটা যেমন খেটে পড়ে যাওয়ার মতন তেমনি হেয়ার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এখন আচ্ছা কোনো রকম লিভারের কোনো রকম সমস্যা আছে? লিভারে না, কিন্তু এমনি গ্যাস অম্বলের প্রবলেম আছে। গ্যাস অম্বলের প্রবলেম আছে। আর থাইরয়েডের কোনো রকম সমস্যা? না, থাইরয়েডের কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, অ্যালার্জি আছে শরীরে? না, অ্যালার্জিও নেই। কখনো কি টেস্ট করেছেন? বলুন। কখনো কি টেস্ট করেছেন? না না, আমি মানে রিসেন্ট টেস্ট করিনি, কিন্তু আগে টেস্ট করেছিলাম, নেই। আচ্ছা, নেই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। ঠিক সেম প্রবলেম আপনার ক্ষেত্রেই বলবো যে কিছু কারণ থাকে, যেটা হচ্ছে আমাদের কিছু কেমিক্যাল রিয়াকশনের জন্য হয় চুল যেটা পড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের শারীরিক কোনো রকম প্রবলেম থাকলে জিনিসটা হতে পারে। দুটো জিনিস আপনি বললেন, থাইরয়েড আপনি টেস্ট করেছেন, আপনার নেই, অ্যালার্জি আপনার নেই, এটা আপনি টেস্ট করেছেন। কিন্তু যেহেতু আপনার রিলেশন আছে, গ্যাস অম্বল আপনার আছে, তো আপনার ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো যে হয়তোবা এটা লিভার থেকেও হতে পারে। এটা একটুখানি দেখে নেওয়া দরকার, কারণ এটা বাইরে থেকে তো আন্দাজ করা যাবে না। কারণ আমরা যখন ট্রিটমেন্টটা করি, আমরা একদম কজটাকে দেখি যে এক্স্যাক্ট কজটা কি। আপনার যদি কোনো রকম কেমিক্যাল রিয়াকশনের জন্য হয়, তাহলে তার ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা।
যদি আপনার শারীরিক কোনো রকম প্রবলেমের জন্য হয় তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা হবে। হ্যাঁ, দুটো ক্ষেত্রেই ট্রিটমেন্ট অবশ্যই আছে। তো আপনাকেও একটা কথা বলবো, আপনি একটা লিভার ফাংশন টেস্ট করান। লিভার ফাংশন টেস্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে, আপনাকে গাইড করে দেবে যে কবে গেলে আপনি পেয়ে যাবেন, এবং ওখানে এসে একবার রিপোর্টটা দেখান। তারপরে দেখবেন আপনাকে ঠিক গাইড করে দেবে যে কিভাবে আপনি এখন যে সমস্যাটা আছে সেখান থেকে আপনি ঠিক হবেন। একদম। তবে আপনাদের তরফ থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন উঠে আসে বা একটা অভিযোগ উঠে আসে যে আপনার হাঁটুতে ব্যথা হোক বা আপনার কোমরে ব্যথা হোক, আপনার চিকিৎসক আপনাকে অপারেশনের পরামর্শ দিয়েছেন এবং আপনি যদি চান আপনি অপারেশন করতে পারেন। আবার আপনাদের মধ্যে অনেকে আবার বলেন আমি অপারেশন করতে রাজি নই, বা আপনার চেনা পরিচিত কোনো মানুষ অপারেশন করেছে, সেখানে আপনি মনের মতন রেজাল্ট দেখতে পারেননি, সেজন্য অপারেশনে আপনার একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে। ঠিক এরকম মানসিকতা নিয়ে যদি আপনি আমাদের এমবিপির অনুষ্ঠান দেখেন এবং প্রশ্ন এটাই থাকে যে অপারেশন আমি করতে চাই না ডাক্তারবাবু, সেক্ষেত্রে কি আমি এমবিপিতে পৌঁছতে পারি? কোনো কি কাজ হবে, কোনো কি লাভ হবে? তো ডাক্তারবাবু থেকে উত্তরটা শুনবো। অবশ্যই, কারণ আমাদের কাছে এরকম পেশেন্টও এসেছে যারা অপারেশন অলরেডি করেছে, কিন্তু তারপরও দেখা গেছে যে ওনার প্রবলেম হচ্ছে। উনি আমাদের কাছে এসেছেন, কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পর ওনাকে আর অন্য সেকেন্ড অপারেশন ওনাকে করাতে হয়নি, উনি সুস্থ আছেন। এরকম অনেক পেশেন্ট আছে। অপারেশনের দিকে আমরা যাই না। আমরা যেটা করি, যখন একটা রোগের স্টেজ যদি বেড়ে যায়, এই যে অপারেশন কখন করতে বলছে, যখন দেখা যাচ্ছে যে ব্যথা যন্ত্রণার পরিমাণ খুব বেশি, হাঁটতে পারছে না, হাঁটু লক হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে সেই স্টেজটা অস্টিওআর্থারাইটিসের স্টেজটা কিংবা লাম্বার স্পন্ডাইলাইটিসের যেটা স্টেজ আছে সেটা অনেকটা বেড়ে গেছে, হয়তো সেটা 3rd স্টেজ 4th স্টেজে চলে গেছে, তখন সাজেস্ট করছে। সেই জায়গাটা থেকে আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিতে কি হয়, আমাদের লোকাল আমাদের কিছু এর সাথে সাথে কিছু এক্সারসাইজও আছে, সেই দুটো যদি আমরা দিই, পঞ্চকর্মতে কি করা হবে, ডিটক্সিফিকেশন করা হবে, শরীরের টক্সিক সাবস্টেন্সগুলোকে আমাদের বার করতে হয়। এর বিভিন্ন রকম প্রসেস আছে বিভিন্ন রকম রোগের জন্য। তো ঠিক সেরকম আমাদের অস্থির সমস্যার জন্য কিছু কিছু হার্বস আমরা দিই, যেগুলোতে এই পঞ্চকর্মর থ্রুতে সেখানে দেখা যায় যে খুব ভালো রেজাল্ট থাকে। ব্যথা যন্ত্রণাও যেমন কমে যায়, ওনাকে হাঁটতে চলতেও সুবিধে হয়, এবং যে সারাক্ষণ যেটা লক ভাব হয়ে থাকে সেটাও কেটে যায়। তো অবশ্যই এর বিকল্প পদ্ধতি আছে যেটা আমরা নিই। সবসময় যে অপারেশন করলেই জিনিসটা সুস্থ হয় সেটা নয়, কারণ আমরা দেখেছি বহু পেশেন্ট আমাদের কাছে এসেছে অপারেশন করার পর, তারপরও কিন্তু জিনিসটা ফেরত এসছে। তাহলে তারপরও যদি জিনিসটা ফেরত আসে তাহলে অপারেশনের দিকে না যাওয়াই ভালো। অবশ্যই যদি তার বিকল্প পদ্ধতি থাকে যে পঞ্চকর্ম এবং সঙ্গে সঙ্গে কিছু হার্বাল মেডিসিন, এই দুটো জিনিস যদি একসাথে আপনি সুস্থ হন তাহলে অপারেশনের কোনো রকম প্রয়োজন নেই। একদম। আমরা আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস বলি, লাম্বার স্পন্ডিলাইটিস বলি বা অস্টিওআর্থারাইটিস বলি, সবকিছু থেকে আরেকটি অস্থির সমস্যা কোথাও যেন একটু আলাদা, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। কেন এই আর্থারাইটিসটা এই বাকি আর্থারাইটিসের থেকে একটু অন্যরকম? এটা অন্যরকম এই কারণের জন্য, আমাদের এই যে অস্টিওআর্থারাইটিস কি হয়, আমাদের ক্যালসিয়াম মিনারেল এই জাতীয় জিনিসগুলো যদি আমাদের কম হয়, সেখান থেকে আস্তে আস্তে অস্থির সমস্যা আসে। রিউমাটয়েড আর্থারাইটিসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, কারণ এটা আমাদের ইমিউনিটি সিস্টেমের ওপর আর কি ডিপেন্ড করে আছে। আমাদের যাদের দেখবেন ইমিউনিটি পাওয়ার একটু কম হয়, তার সাথে সাথে যদি আপনার ক্যালসিয়াম মিনারেল হাড়ের মধ্যে কম হতে থাকে, তাদের কিন্তু যে আর্থারাইটিসটা হয় সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। আমি আসছি এটা সিম্পটম আলোচনা আমরা অবশ্যই ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, বিহাল ভাই বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে 12 মাস ফাটে, 12 মাস পা ফাটে। পা ফাটে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই সমস্যা, তাই তো? হ্যাঁ। জল খান বেশি? হ্যাঁ, জল তো খাই। আচ্ছা, খালি পায়ে কি খুব হাঁটাহাঁটি করেন? না, খালি পায়ে জুতো ছাড়া না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। ক্র্যাক হিল, অবশ্যই এটা একটা সমস্যা থাকে। ক্র্যাক হিলের কিছু কারণ থাকে, যেমন যদি আমরা ঠিকঠাক মতো পাকে ঠিক না রাখি, যদি আমরা ঠিকঠাক মতো না ধুই, সেখান থেকে কিন্তু এই ক্র্যাক হিলটা আসে। এছাড়া যদি আমাদের ডিহাইড্রেশন থাকে, সেখান থেকেও একটু ক্র্যাক হিল হতে পারে, বা যদি লোকাল কোনো রকম ইনফেকশন হয় সেখান থেকেও ক্র্যাক হিল হতে পারে। যদি আপনার যেটা হচ্ছে সেটা 12 মাস হচ্ছে, তাহলে একটুখানি দেখতে হবে যে এক্স্যাক্ট কারণটা কি।
কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডার সময় হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি 12 মাসই আপনার ক্র্যাকহিল থাকে তাহলে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে, সেটা একটুখানি দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আমরা বারবারই বলি কোনো জিনিস ট্রিটমেন্ট করার আগে আমরা একটু দেখে নিই যে কি কারণে জিনিসটা হতে পারে, তারপর যদি ট্রিটমেন্টটা করা হয় তাহলে দেখবেন আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। একদম। যে কোনো সমস্যা হওয়ার কারণ তো একটা আছেই। আপনার মনে হচ্ছে আমি যতটা জল খাচ্ছি পর্যাপ্ত জল খাচ্ছি, কিন্তু আখেরে সত্যি কি এটা আপনার জন্য পর্যাপ্ত জল? এটা বোঝা উচিত। আমি যা খাচ্ছি ঠিক খাচ্ছি, কিন্তু সত্যি আপনার খাদ্যাভ্যাস কি আপনার শরীরের জন্য একদম ঠিকঠাক? আমি যা করছি একদম ঠিক কাজ করছি, কিন্তু সত্যি কি আপনি সঠিক কাজটা করছেন? তাই আমরা নিজেরা নিজেদের বিচার সবসময় করে উঠতে পারি না। তার জন্য কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ জরুরি। তিনি কিন্তু জানেন যে আমি যেটা করছি আমার শরীরকে কেন্দ্র করে সেটা আদৌ কতটা ঠিক বা কতটা ভুল। আর সে কারণে যে কোনো ধরনের শারীরিক সমস্যা হলেই বা তার সিমটমস গুলো উপলব্ধি করলেই যোগাযোগ করুন আপনার পছন্দের চিকিৎসকের কাছে, আপনার পছন্দের যে কোনো কাজের কাছে। আর বারংবার একটা কথা তো বলবোই, যদি আপনার চোখে এনবিপির জায়গা তৈরি আমরা করতে পারি, যদি ভরসার জায়গা তৈরি করতে পারি, যদি মনে হয় আমার আশেপাশে 10টা মানুষ ভালো আছেন, আমি কেন ভালো থাকতে পারবো না, তাহলে আপনার জন্য স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতেই পারেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, রুমাটয়েড আর্থ্রাইটিস। আবার শুনবো রাতিবাবু। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আলাদা এই কারণের জন্যই, যদি আমরা এর কজটা দেখি সেটা যদি আমরা দুভাবেই দেখি। একটা যদি আমরা দেখি যে আমাদের আয়ুর্বেদের মতে এটাকে আমরা বলি আমবাত। আমবাত কেন বলি? আমাদের আয়ুর্বেদের মতে 3 ধরনের দোষ থাকে। একটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। এবং তার সাথে সাথে আমাদের কারুর যদি একটা হিস্ট্রি থাকে যে একটা ইনডাইজেশনের, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা অনেক সময় বেশি দেখা যায়। কারণ ইনডাইজেশন হলে কি হয়, আমাদের শরীরেতে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের আম জমে, এবং সেই আম যখন জমে তখন আমাদের যে 3টে দোষ আছে তার মধ্যে বায়ুর দ্বারা সেই আম হচ্ছে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো, আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে ওখানে গিয়ে বসে, এবং এর ফলে ওখানে কি হয়, ইনফ্লামেশন হয়। ঠিক যদি আমরা মডার্নের দিক থেকেও দেখি, আমাদের ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় এবং তার সাথে সাথে যখনই আমাদের হাড়ের মধ্যে মিনারেল, ক্যালসিয়াম এই জাতীয় জিনিসগুলো যখনই কমতে থাকে, তখন কি হয়, আমাদের ছোট ছোট জয়েন্টগুলোর ওপরেতে এফেক্ট হয়। এই যে অস্টিওআর্থ্রাইটিস ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে বড় জয়েন্টগুলো, হাঁটু, কোমর, আমাদের ঘাড়, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাদের ছোট ছোট জয়েন্টে দেখা যায়, যেমন আমাদের আঙুলের যে জয়েন্টগুলো সেখানেতে দেখা যাবে, এবং এর সাথে সাথে দেখা যাবে যে ইনফ্লামেশন, ফুলে যাচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিমেলদের হয় বেশি। তো কিছু কিছু এর সিমটম থাকে বা কিছু কিছু এর লক্ষণ থাকে, সেই কারণের জন্য এই জিনিসটা আলাদা। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হবে, এই যে ইনফ্লামেশন বললাম, ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা হবে, তার সাথে সাথে দেখা যাবে যে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন ব্যথা যন্ত্রণার পরিমাণটা একটু বেশি থাকবে, একটু স্টিফনেস ভাব থাকবে, হাঁটতে পারবে না, স্টেপ ফেলতে পারবে না। তারপর কিন্তু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটুখানি ঠিক হবে, ব্যথা যন্ত্রণাটা কমবে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের সন্ধ্যের দিকে যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে সন্ধ্যের দিকে দেখা যাবে যে একটু জ্বর ভাব থাকবে, গা গরম থাকবে। তো এই কিছু কিছু সিমটম থাকে যে ছোট ছোট জয়েন্টে ব্যথা, তার সাথে সাথে মর্নিং স্টিফনেস, যে সকালবেলা যখন উঠবো তখন একটা ব্যথা, এবং পায়ের পাতা এবং আমাদের পা একটা স্টিফ ভাব থাকবে, বা আমাদের হাতে। তারপর একটু আস্তে আস্তে কাজকর্ম করলে, হাঁটাচলা করলে সেই জিনিসটা কেটে যাবে, এবং তার সাথে সাথে আমাদের সন্ধ্যেবেলায় জ্বর থাকা। তো এটা হচ্ছে আমাদের সিমটম। তো এইটা যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের ছোট ছোট জয়েন্টে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আমাদের সচেতন হতে হবে যে এটা অস্টিওআর্থ্রাইটিস নাও হতে পারে। এই জায়গাটাতেই আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করতে হবে। আমি আসছি এটাতে, ফোনটা অবশ্যই। কে আছেন বলবেন। নমস্কার। আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলুন, কি সমস্যা আছে? আমার এই ভীষণ রোদে বেরোলে এই ভীষণ মাথার যন্ত্রণা করে, আর আমার টেস্ট করিয়েছিলাম, সেখানে বলছে যে অনেকটা সাইনাসের প্রবলেম। আমি ঠিক বুঝতে পারছি না, এবার ওষুধ টেস্ট দিলে কোনো কাজ দেয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কি এমনি নাকে কোনো রকম ব্লক থাকে? না, সেরকম কোনো সমস্যা নেই, তবে একটু ঠান্ডা লাগার ভাবটা রয়েছে, মানে মাঝে মাঝে না ঠান্ডা দেয়। আচ্ছা, তো ঠান্ডা জিনিস থেকে সব ঠান্ডাতে থাকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি যে টেস্ট যদি করে থাকে, যদি আপনার বলা হয় যে হ্যাঁ সাইনাসের প্রবলেম সেখান থেকে হচ্ছে,
এবং আপনাকে একটা কথাই বলবো যে হ্যাঁ অবশ্যই এটার আয়ুর্বেদেতে ভালো ট্রিটমেন্ট আছে এবং হচ্ছে এর জন্য দরকার মেডিসিনের সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি দরকার। কারণ আমাদের অনেক থেরাপি আছে যেগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে দিই এই সাইনাসের প্রবলেম থেকেও কিন্তু সুস্থ হওয়া যায়। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি যেহেতু একটা ট্রিটমেন্টের মধ্যে আছেন এবং আপনি দেখছেন যে হ্যাঁ আপনি হয়তোবা ঠিকঠাক মতো আপনি লাভ পাচ্ছেন না, অনেক দিন ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, তাহলে একটুখানি প্যাথিটাকে চেঞ্জ করুন, একবার আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে বলে দেবো কিভাবে আপনি ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ এখন আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে যাতে আপনার এই সাইনাসের মতো প্রবলেম না আসে তার জন্য আমরা কিছু ব্যবস্থা করে দেবো। আমরা কিছু হার্বস বলে দেবো, কিছু ঘরোয়া উপাচার বলে দেবো, কিছু যোগা বলে দেবো। সেই জিনিসগুলো যখন আপনি ঠিকঠাক মতো করে করবেন দেখবেন এই সাইনাসের প্রবলেম আপনার আর আসবে না। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একবার বলে দেবো, আরো একবার মনে করিয়ে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে থাকেন ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে থাকেন ডক্টর এন ভট্টাচার্য, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর বি শর্মাকেও পাচ্ছেন, ডক্টর এস ভাদুরীকেও পাচ্ছেন, একটু ফোন করে নেবেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় ডক্টর এ হালদারকে, মেচেদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। তবে মেচেদায় কিন্তু ডক্টর বি শর্মা আপনাদের জন্য সময় দেবেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। খড়গপুরেও কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় ডক্টর এ হালদারকে, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাচ্ছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে। রয়েছে চেম্বার আমাদের মধ্যমগ্রামে, রয়েছে হাজরা ল্যান্সটাউনে, রয়েছে অবশ্যই হাতিবাগানের চেম্বার, রয়েছে খিদিরপুরের চেম্বার। হাওড়ার বন্ধুদের জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, শিবপুর, বালতিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুর, এবং তার পাশাপাশি আমতলায়। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন টেলিফোনে দুটি হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম্বার দুটি নোট করবেন, ফোন করবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? সুজয় দাস বলছি। কোথা থেকে বলছেন সুজয় বাবু? আমি বলছিলাম খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা, আমি দিন দিন মানে ফ্যাট জমে অনেক মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়ে যাচ্ছে? বয়স কত? ওজন 110, 6 মাস আগে মাপিয়েছিলাম, এখন মনে হচ্ছে একটু বেড়েছে আরো। আচ্ছা, এমনি কি ফিজিক্যাল কিছু থাকে, অ্যাক্টিভিটি করেন? না কিছু করার, বসে বসে আমি কাজ করি, কম্পিউটার কাজ করি, অফিসিয়াল জব, সেরকম ভাবে কোনো কিছু করার। দেখুন আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে হ্যাঁ একটুখানি আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার বেসে, এবং তার সাথে সাথে ডায়েট আপনাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এবং হ্যাঁ ওষুধ অবশ্যই আছে যেখানেতে আমাদের ফ্যাটকে বার্ন করা হয়, কিন্তু মেডিসিনের সাথে সাথেও আমরা যেটা বলি সেটা হচ্ছে ডায়েটটাকে স্ট্রিক্টলি মেনটেন করা, আর অবশ্যই আপনাকে একটু এক্সারসাইজ প্রয়োজন আছে। কারণ ফ্যাট যদি আপনাকে কমাতে হয় আপনাকে ফ্যাট বার্ন করতে হবে, তার জন্য মেডিসিন এবং এক্সারসাইজ। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার ডে বাই ডে ফ্যাট বা ওজন আপনার বাড়ছে এবং আপনি হয়তোবা কোথাও না কোথাও দেখিয়েছেন বা কোনো না কোনো কিছু ইউজ করেছেন, যদি আপনি ঠিকঠাক মতো রেজাল্ট না পান, সেই জায়গাতে আমরা আছি অবশ্যই। খড়গপুর থেকে বলছেন, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডেট বলে দেবে, সেই ডেটে একবার আসুন, এসে একবার যোগাযোগ করুন। আর যেভাবে বলা হবে, ডায়েট যেভাবে ঠিক করে দেওয়া হবে, এক্সারসাইজ যেভাবে বলে দেওয়া হবে, এবং তার সাথে সাথে ওষুধ, এই 3 জিনিসটাকে ফলো করুন, দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই ওজন কমবে। একদম তাই। যে কোনো ধরনের সমস্যা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি কিন্তু ভরসা করতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আর এই সেন্টারে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে, পঞ্চকর্মা ডিপার্টমেন্টকে, অত্যাধুনিক মেডিসিনকে, এবং পাশাপাশি আপনার জন্য বেশ ভালো কিছু বার্তা থাকবে, ভালো কিছু কাজ থাকবে। এগুলো ফলো করলেই কিন্তু যেরকম সকলে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনিও কিন্তু পাবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আর কি শুনবো আমরা? রিউমাটয়েড আর্থ্রাইটিস এই কারণেই আলাদা বলছি, কারণ এর হচ্ছে ট্রিটমেন্ট প্রসেসটাও কিন্তু সম্পূর্ণ আলাদা।
সেই কারণে এটাকে নিয়ে একটুখানি সচেতন থাকা দরকার যে আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে মানেই যে সবসময় অস্টিওআর্থারাইটিস সেটা কিন্তু নয়। তাই অবশ্যই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা দরকার, কারণ দুটো ট্রিটমেন্ট পদ্ধতি আলাদা, দুটোই খুব সিরিয়াস এবং এটাকে সিরিয়াস ভাবেই নেওয়া দরকার। একদম। এবং আপনি যদি সত্যি সিরিয়াস হন তাহলে যোগাযোগ করতে হবে আপনার পছন্দের যে কোনো সংস্থা, যে কোনো চিকিৎসকের সাথে। এবং যদি এনবিপি হয়, পছন্দের জায়গাটার এনবিপি নিতে পারে, তাহলে অবশ্যই আমাদের দরজা সর্বদা আপনাদের জন্য খোলা রয়েছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।